আসসালামু আলাইকুম। আমরা আজকে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস এই ৩টা সম্পর্কে একটু পড়ার চেষ্টা করব। ৩টাতে যথেষ্ট কনফিউশন হয়। কি কনফিউশন হয়? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস কোথায় ইনসুলিন বাড়ে, কোথায় ইনসুলিন কমে। মানে রক্তে কোথায় ইনসুলিন বাড়ে, রক্তে কোথায় ইনসুলিন কমে, কোষে কোথায় ইনসুলিন বাড়ে, কোষে কোথায় ইনসুলিন কমে। এবং আরেকটা জিনিসে কনফিউশন হয়, সেটা হচ্ছে যে গ্লাইকোজেনেসিসে কোন হরমোন ভূমিকা পালন করে, গ্লুকোনিওজেনেসিসে কোন হরমোন ভূমিকা পালন করে, গ্লাইকোজেনোলাইসিসে কোন হরমোন ভূমিকা পালন করে। এই ৩টা জায়গায় কনফিউশন এখানে হয়। তো এগুলো আমরা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস আমরা প্রথমেই খেয়াল করব যে গ্লুকোজ কে বাড়ায়, গ্লুকোজ কে কমায়, বা এখানে গ্লুকোজ বাড়ছে, রক্তে গ্লুকোজ বাড়ছে না রক্তে গ্লুকোজ কমছে। কোষে যদি গ্লুকোজ বাড়ে তো রক্তে গ্লুকোজ কমবে, আর রক্তে গ্লুকোজ বাড়ে কোষে গ্লুকোজ কমবে। তো এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ইনসুলিন কিভাবে কাজ করে। ইনসুলিন ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায়, আর গ্লুকাগন রক্তে গ্লুকোজ বাড়ায়। তো ইনসুলিন কিভাবে রক্তে গ্লুকোজ কমায়? রক্তে যে গ্লুকোজটা আছে এই কী করে, রক্তে থাকলে তো হবে না, এটা আমাদের কোষে যেতে হবে, কারণ কোষে আমাদের এই গ্লুকোজটা ব্যবহার করে আমাদেরকে সবাত-শোষণের মাধ্যমে এনার্জি দিবে। সবাত-শোষণ বা অবাত-শোষণের মাধ্যমে আমাদেরকে এনার্জি দিবে। রক্তে থাকলে তো সেটা আমাদেরকে এনার্জি দিতে পারছে না, এজন্য রক্তে রাখা যাবে না, এটা আমাদের কোষের মধ্যে পৌঁছে যেতে হবে। সেই কোষের মধ্যে পৌঁছায় দেয় কি? ইনসুলিন। ইনসুলিন যখন সিক্রেট হয়, এটা কোথা থেকে সিক্রেট হয়? অগ্নাশয়ে আলফা, বিটা, ডেল্টা এবং পিপি সেল আছে। তো আলফা সেল থেকে গ্লুকাগন সিক্রেট হয়, বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয়। অবশ্যই আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্সের আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন এবং পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডেস, এগুলো সিক্রেট হয়। তো এই ইনসুলিন যেটা, সেটা রক্তে গ্লুকোজকে কমায় দেয়। কীভাবে কমায়? এই কোষের মধ্যে গ্লুকোজটাকে পৌঁছায় দেয়, রক্ত থেকে কোষে গ্লুকোজ পৌঁছায় দিল, রক্তে গ্লুকোজ কমে গেল, কোষে গ্লুকোজ বেড়ে গেল। এভাবে ইনসুলিন কোষে গ্লুকোজ বাড়ায়, রক্তে গ্লুকোজ কমায়। আর গ্লুকাগন জিনিসটা উল্টা কাজ করে, ইনসুলিনের কাজে বাধা দেয়, যার ফলে গ্লুকোজ কোষে বাড়তে পারে না, রক্তে বেড়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখব যে গ্লাইকোজেনেসিসে গ্লুকোজ বাড়ছে রক্তে নাকি কমছে। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস কথাটার অর্থ কি? জেনেসিস মানে তৈরি হওয়া, আর গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ তৈরি হওয়া, সরি গ্লাইকোজেন তৈরি হওয়া। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরি হওয়া। তাহলে আমরা দেখব যে আগে রক্তে গ্লুকোজ ছিল, এই গ্লুকোজটাকে জমা করে করে লিভারে বা আমাদের মাসলে গ্লাইকোজেন হিসেবে জমা করছে। তাহলে রক্তে গ্লুকোজ কমে গেল, ওটা কোথায়? গ্লাইকোজেন হিসেবে জমা হয়ে গেল, তাহলে গ্লুকোজ তো আর নাই, তাই না? তাহলে গ্লুকোজ কমে গেল। এটা হেল্প করবে কে? এটাকে হেল্প করবে হচ্ছে ইনসুলিন। তো ইনসুলিন আমাদের রক্তে গ্লুকোজ কমায় দেয় এবং এটা গ্লাইকোজেন হিসেবে লিভারে এবং মাসলে সংরক্ষিত করে রাখে চর্বি। এই গ্লাইকোজেনটা পরবর্তীতে আবার চর্বি হিসেবে কনভার্ট হয়ে যায়। তো আমাদের শরীরে চর্বি বাড়ায় ইনসুলিন, হেল্প করে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে গ্লাইকোজেনেসিসে হেল্প করছে ইনসুলিন। তাহলে এখন গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিসের উল্টা গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে। আমাদের শরীরে গ্লুকোজ শেষ, রক্তের গ্লুকোজ শেষ, তখন এই গ্লাইকোজেন লিভারের এবং মাসলের গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি হবে, রক্তে গ্লুকোজটা আসবে। তাহলে রক্তে গ্লুকোজ বাড়ছে। তাহলে রক্তে গ্লুকোজ বাড়লে অবশ্যই কে হেল্প করবে? রক্তে গ্লুকোজ বাড়ায় কে? গ্লুকাগন। তাহলে অবশ্যই এখানে ইনসুলিন সাপ্রেসড হয়ে থাকবে, গ্লুকাগন প্রিডমিনেন্ট হয়ে থাকবে। তাহলে আমাদের গ্লাইকোজেনোলাইসিসে হেল্প করছে গ্লুকাগন। সাথে সাথে অন্য হরমোনও হেল্প করে, সামান্য এপিনেফ্রিন হেল্প করে। আচ্ছা যাই হোক, এফিনেফ্রিন না, সম্ভবত অ্যাড্রেনালিন, আচ্ছা যাই হোক, অন্যরা হেল্প করে, অন্য কিছু হরমোন হেল্প করে। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস কথার অর্থ কি? গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোজ নিও নতুনভাবে তৈরি হবে, জেনেসিস নতুনভাবে জেনেসিস হবে। তো গ্লুকোজ নতুনভাবে জেনেসিস হবে মানে গ্লুকোজ আগে ছিল না, নতুনভাবে তৈরি হচ্ছে। তো গ্লুকোজ আগে ছিল, নতুনভাবে তৈরি হচ্ছে মানে কথাটার অর্থ হচ্ছে নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরি হয়। কোথা থেকে? কার্বোহাইড্রেট ভেঙে তারপর গ্লুকোজ তৈরি হয়। কিন্তু যদি নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরি হয়, সেটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। নন কার্বোহাইড্রেট উৎস কি? প্রোটিন এবং ফ্যাট। যদি প্রোটিন এবং ফ্যাট থেকে অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাট অ্যাসিড তৈরি হওয়ার কথা, কিন্তু প্রোটিন ও ফ্যাট থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, তাহলে সেই প্রসেসকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে গ্লুকোজ ছিল না, কি ছিল? প্রোটিন আর ফ্যাট ছিল, বা অ্যামিনো অ্যাসিড ছিল, বা ফ্যাটি অ্যাসিড ছিল। এই ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিডটা রক্তে ছিল, তখন গ্লুকোজ ছিল না, গ্লুকোজের কনসেন্ট্রেশন তখন কম। কিন্তু এই অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড বা প্রোটিন এবং লিপিড আস্তে আস্তে গ্লুকোজ বাড়াচ্ছে, রক্তে গ্লুকোজ বাড়াচ্ছে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায়। তাহলে রক্তে গ্লুকোজ বাড়ছে। যেহেতু রক্তে গ্লুকোজ বাড়ছে, তাহলে রক্তে গ্লুকোজ বাড়ায় কে? ইনসুলিন। তাহলে এখানে বাড়াবে
মানে গ্লুকোনিওজেনেসিসে হেল্প করবে ইনসুলিন। আশা করা যায় এখন গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস এবং গ্লুকোনিওজেনেসিস এই জিনিস 3টা কনফিউশন হবে না ইনশাআল্লাহ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।